আল্লাহ তুমি আমার ভুল গুনাহ খাতা মাফ করে দাও। বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? সবল শব্দের বিপরীত শব্দ কি? উচ্চারণ স্থান অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ? আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে আসা 2023 সালের বাংলা অংশের প্রশ্ন সলিউশন নিয়ে। আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব যে এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে। এই একটু কথা বলে রাখি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের বাংলা অংশের প্রশ্নগুলো তুলনামূলক অন্য সকল চাকরি পরীক্ষা থেকে একটু ইউনিক বা একটু ব্যতিক্রম বা একটু জটিল টাইপের হয়, অনেকটা আইবিএ টাইপের। এই প্রশ্নটা করে থাকে ম্যাক্সিমাম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি। আর্টস ফ্যাকাল্টির কাজ হচ্ছে দাঁত ভাঙ্গা বাংলা প্রশ্ন করবে। আমাদের সময়ে আমরা কিছু প্রশ্ন পেয়েছিলাম যে প্রশ্নের শব্দের অর্থগুলো, যে প্রশ্নে শব্দের বাংলা শব্দের অর্থগুলো বাংলা ডিকশনারিতেও নাই, এরকম কিছু শব্দ চলে আসছিল। একবার আমাদের সময় একটা প্রশ্ন আসছিল যে শামখোলা, হ্যাঁ এটা কিসের নাম? এটা একটা পাখির নাম, এটা তো আমাদের ডিকশনারিতেও ছিল না। তখন ওই সময়ে রাজশাহী অঞ্চলে শামখোলা পাখি নিয়ে খুব এটা ভাইরাল ছিল। ভাইরাল ছিল বলতে এতটা ভাইরাল ছিল না, যে পাখিটা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল, সেই জন্য এই প্রশ্নে চলে আসছে। তাহলে দেখুন, আমরা আজকে আলোচনা করব, তার মানে বর্তমান সময়ে আলোচিত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আসছে 20-10-2023 সাল, আর আমরা আজকে 2026 সালে এসে এপ্রিল মাসে আমরা সমাধান করছি। যে আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদে পরীক্ষা দিতে আগ্রহী, আশা করি তাদের কিছুটা হলেও এটা থেকে উপকৃত হবেন। দেখুন, আমায় কি মূল্য দিবে দাও, আমি তোমার পায়ে অমর হব, ভাষা আন্দোলন ভিত্তিক একটা বিখ্যাত কবিতা নির্মলেন্দু গুণের। তবে শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই প্রশ্নটা তখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখনকার সময়ে না। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশ সরকারের ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, এখন আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে দেখুন, এই যে বিষয়টা, আর উনি ছিলেন, ওনাকে বলা হতো যে বাংলাদেশের জীবিত কবিদের কবি বা জীবিত কবিদের মধ্যে অন্যতম কবি। উনি ছিলেন অনেকটা বলা যায় আওয়ামী লীগের সভাকবি এই টাইপের ছিলেন। তার মানে এই জন্য উনি গুরুত্বপূর্ণ ছিলেন, এখন আর গুরুত্বপূর্ণ নাই। নির্মলেন্দু গুণ, এখন আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তবে এখন কাদের সম্ভাবনা আছে? সে ফরুক আহমেদ, ইসমাইল হোসেন সিরাজি, কাইকুবাদ, আল মাহমুদ, গুলাম মুস্তফা, এই টাইপের কবি সাহিত্যিকদের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। আমরা যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ সরকার পরবর্তী সময়ের মধ্যে এই কবি সাহিত্যিকদেরকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে, মীর মোশাররফ হোসেন সহ ইসলামপন্থী কবি সাহিত্যিক। পাক করা, পাক পাক শব্দের অর্থটা হচ্ছে পঞ্চ যোগ ঘ ইয়। এটা বুঝতে হলে আপনাকে একটু প্রত্যয়ের নিয়মটা বুঝতে হবে। আপনি একটু দয়া করে আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলের প্রত্যয়ের ক্লাসটা একটু দেখে নিতে পারেন। কাজী নজরুল ইসলামের কাব্যখ্যাতিতে কোন পত্রিকার অবদান রয়েছে? কালীয় কলম, মুসলিম ভারত, সমকাল এবং সৌগাত। দেখুন, বেশ কিছু পত্রিকার অবদান রয়েছে। তার প্রথম কবিতায় প্রকাশিত হয়েছিল বিদ্রোহী সাপ্তাহিক বিজলি পত্রিকায়, সৌগাত পত্রিকায়, মুসলিম ভারত পত্রিকায়। এই টাইপের পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ। তিনি নিজে সম্পাদনা করেছেন লাঙ্গল, ধূমকেতু, দৈনিক নবযুগ। তার মানে এই চারটার মধ্যে মুসলিম ভারতের সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্ক রয়েছে, বাকি তিনটার সাথে কোনো সম্পর্ক নজরুল ইসলামের নেই, কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম থেকে বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী। 2026 সালের 127তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। আর এই উদযাপনটা করা হবে এই বাংলাদেশের মধ্যে একজন কবিরই জন্মবার্ষিকী ঘটা করে উদযাপন করা হতো এক সময়ে বিএনপির কালে। এরপরে আবার যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন পর্যন্ত খুব একটা ঘটা করে পালন করা হতো না। আবার এই বছর থেকে সরকারি উদ্যোগে, বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এটাকে উদযাপন করা হবে। এটা উদযাপনের উদ্বোধক অর্থাৎ প্রধান অতিথি থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। এখন দেখুন, এই মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেন একমাত্র কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এককালে এটা উদ্বোধন করতেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এখন তার পুত্র আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি এটাকে উদ্বোধন করবেন। তার মানে বিষয়টা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজী নজরুল ইসলাম। সবল শব্দের বিপরীত শব্দ কি? সবল শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো বর্ণ একসাথে হলে তাকে বলি সবল। অনেকগুলো বর্ণ একসাথে হলে তাকে আমরা কি বলি? সবল বলি। তাহলে সবল মানে অনেকগুলো বর্ণ, এক বর্ণ, এটা হচ্ছে বিপরীত। একটা বর্ণ, অনেকগুলো বর্ণ।
সৌরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? সৌরবালা আমার কেনা হইতে পারিত, সময়ের 1 ফুল, অসময়ের 10 ফুল। দেখবেন বাংলা সাহিত্যের নাটক সিনেমায় প্রেম করে 2 জন, এরপর লাস্টে বলে তোমাকে আমার পরিবার মেনে নেবে না। কেন? চাকরি নাই, বাকরি নাই, এই নাই, সেই নাই, সেই নেই। লাস্টে আপনাকে একখান ডায়লগ শুনে চলে যাবে, ঠিক আছে আমি তো তোমার সন্তানের বাবা হতে পারলামই না, আমার সন্তানের মুখ থেকে মামা ডাকার জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, অনেকটা এই টাইপের একটা বিখ্যাত ছোট গল্প। এই ছোট গল্প নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ছোট্ট একটা ক্লাস আছে, 7 থেকে 10 মিনিটের, টোটাল গল্পের একটা নির্যাস। সম্ভব হলে ফ্রি টাইমে একটু দেখে নিন। এই টাইপের বেশ কিছু ছোট গল্প আছে, খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং বিষয়, যে আপনি পুরো গল্পের কাহিনীটা ওই 5 মিনিটে বা 7 মিনিটে আপনি জেনে নিতে পারবেন। নিচের কোনটি অনুবর্ণের অন্তর্ভুক্ত? অনুমানী ছোট্ট, একটা বর্ণের ছোট্ট ফ্রন্ট, সংক্ষিপ্ত রূপকে বলি অনুবর্ণ। রেফ, ফলা, রেফ অন্তস্থ র এর সংক্ষিপ্ত রূপ, ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এরপরে হচ্ছে বর্ণ সংক্ষেপ, 3টাই, সব কয়টি। উচ্চারণ স্থান অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ? চে ধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা মূর্ধাতে স্পর্শ করে। মূর্ধা মানে কি? চে ধ্বনি উচ্চারণে মূর্ধাকে স্পর্শ করে। মূর্ধাকে স্পর্শ করে, এটার মানেটা কি? ট, ঠ, ড, ঢ, ফিল করুন। ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ। জিহ্বা ঠিক উল্টা পাশে উপরে উঠে যায়, জিহ্বার ঠিক উল্টা পাশে লম্বা লম্বা কয়েকটা খাসকাট আছে, ভিট, উঁচু জায়গা আছে, এটাকে বলে মূর্ধা। মূর্ধা থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় তাকে আমরা বলি মূর্ধা বর্ণ, মূর্ধন্য বর্ণ। রি, ট, ট, ঠ, ড, ঢ। দেখুন মূর্ধা বর্ণগুলো কি কি? ব্যঞ্জন বর্ণে দেখুন, এদেরকে বলে মূর্ধা বর্ণ। আর এখানে হচ্ছে রি, উচ্চারণের সময় জিহ্বা উপরের পাশে উল্টা পাশে যায়, রি, রি, রি। এখন আসুন, কোন বাতে খাতা নাহি পাই? এখানে খাতা, খাতা, খাতা আরবি শব্দ। আমরা বলি না আল্লাহ তুমি আমার ভুল গুনাহ খাতা মাফ করে দাও, আমরা দোয়া করি, হুজুর দোয়া করেন আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহ মানে পাপ, খাতা মানে ভুল। আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। খাতা আরবি শব্দ, গুনাহ ফার্সি শব্দ। দোষ বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের 2টি বানানই শুদ্ধ। কলস, দিঘি, সূচি, সব কয়টি? 2টাই হবে। সে ঘুমাচ্ছে বাক্যে ঘুমা কোন ধাতু? ঘুম আগে বুঝতে হবে, এটা একটা নামপদ বিশেষ্য, এর সাথে কি যুক্ত হবে? আ যুক্ত হবে। ঘুম যোগ আ, ঘুমা। ঘুম যোগ আ, ঘুমা। ঘুম এটা একটা কি নামপদ, এর সাথে কি যুক্ত হয়েছে? আ। মৌলিক ধাতু কিংবা কোনো নামপদের পরে আ যুক্ত হলে মৌলিক ধাতু, মৌলিক ধাতু অথবা নামপদ, এই দুটার পরে কি যুক্ত হবে? আ। মৌলিক ধাতু হচ্ছে পড, এটা একটা মৌলিক ধাতু, এটার সাথে আ যোগ করলাম, এটার নাম হচ্ছে সাধিত ধাতু, এটার নাম হচ্ছে সাধিত ধাতু। ঘুমা, ঘুম যোগ আ, ঘুমা। ধাতুর সংজ্ঞা আসছে সরাসরি, এখানে ধাতুর সংজ্ঞা আসছে। বিপরীতার্থক শব্দ ব্যাকরণের কোন মৌলিক অংশ আলোচিত হয়? বিপরীতার্থক, সমার্থক, পারিভাষিক, বাগধারা, অর্থ নিয়ে যে সমস্ত অধ্যায়গুলো কাজ করে সেগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থ নিয়ে কাজ করবে। ধ্বনি নিয়ে কাজ করলে ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণ, সংযুক্ত বর্ণ, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, তাহলে ধ্বনিতত্ত্ব। শব্দ এবং শব্দের গঠন নিয়ে কাজ করলে সমাস, প্রত্যয়, উপসর্গ, দ্বিরুক্ত, শব্দ, এগুলো হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব কি? কারক, বাক্য থেকে বের করতে হয়। বাক্য রূপান্তর, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, বাচ্য, উক্তি, এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে অর্থ নিয়ে কাজ করলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? ব্যঙ্গ উপন্যাস হচ্ছে কল্পতরু। 1774 সালে রচনা করেছেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে হচ্ছে সামাজিক ভণ্ডামি নিয়ে আলোচনা করা একটা বিখ্যাত সাহিত্য হচ্ছে কল্পতরু। ব্যঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। কোনটি অপ্রধান সমাস? প্রাদি, নিত্য ও লোপ, 3টাই অপ্রধান। প্রধান সমাস কি? দ্বন্দ্ব, কর্মদ্বারাই তৎপুরুষ, দ্বিগু, অব্যয়ভাব, বহুব্রীহি। আয়নায় মুখ দেখো না, এখানে মুখ শব্দের অর্থ হচ্ছে প্রতিবিম্ব, ছবি, চেহারা। নিচের কোনটি ব্যতিক্রম? মেঘের পরে মেঘ, যাত্রা, যুদ্ধ, হিজল কাঠের নৌকা।
সবগুলোই উপন্যাস। যাত্রাটা আমরা দেখি 2022 সালে আসছে। দেখুন আসলে এখানে দেখুন বাকি সবগুলো 3টাই উপন্যাস, লাস্টেরটা হচ্ছে কি নাটক, হিজল কাঠের নৌকা। ছাতা দিয়ে মাথা রক্ষা করা বাগধারাটির অর্থ কি? এখানে দেখুন এখানে 2টা অর্থ পাওয়া যায়, সম্মান রক্ষা করাও পাওয়া যায়, সামান্য উপকার করা। ছাতা দিয়ে মাথা রক্ষা করা, সম্মান রক্ষা করা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি এটা অপশনে না থাকতো তাহলে সামান্য উপকার এটাও দিতে পারতেন। 2টা অংশ আছে এখানে, তাহলে উত্তর কি হবে? সম্মান রক্ষা করা। নিরপেক্ষ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? রকে উঠাই দেন, প্রথমে কি থাকে নি, এরপরে কি থাকে পেক্ষ, র এর পরিবর্তে বিসর্গ দেবেন, এরপরে কি দেবেন অপেক্ষ, নি বিসর্গযোগ অপেক্ষ সমান সমান নিরপেক্ষ, নি বিসর্গযোগ অপেক্ষ। সন্ধির ক্ষেত্রে এটা এই শব্দগুলোর গঠনের বিচ্ছেদ করার বেশ কিছু মজার কৌশল আছে। এই কৌশলগুলো যদি ধরতে পারেন, সূত্রগুলো, তাহলে আপনার জন্য সন্ধি শেখা বেশ সহজ হবে, খুবই সহজ হবে। এই লক্ষ্যে আপনি চাইলে আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল থেকে সন্ধির ক্লাসটা এক নজরে একটু করে নিতে পারেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। দেখুন যখন কেউ কোনো একটা কাজ দ্বারা ধর্মীয় বিষয়কে বোঝানো হয়, শত ত্যাগ করে, মালিকানা ত্যাগ করে, দান অর্চনা বা সাহায্য করা বোঝায়, সেটাই সম্প্রদান। আপনি যুদ্ধে গিয়েছেন কোনো কিছু পাওয়ার আশায় না, আপনি ওখানে মারা গেলে শহীদ, হ্যাঁ মারা গেলে কি বলি? শহীদ বলি। তাহলে এটা হচ্ছে ধর্মীয় কাজ, ধর্মীয় কাজ মানেই সম্প্রদান কারক। সম্প্রদানের অপর নাম হচ্ছে এখানে নিমিত্তার্থ। নিমিত্তার্থ মানে জন্যে, দেশের জন্যে মারা গেছেন, স্বাধীনতার জন্য গিয়েছেন, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? তিনি রবীন্দ্র পরিবারের একজন সদস্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে বিয়ে করে রবীন্দ্র পরিবারের অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু রবীন্দ্র পরিবারের বাইরে গিয়ে, রবীন্দ্র বলয়ের বাইরে গিয়ে 1914 সালে একটা বিখ্যাত পত্রিকা সম্পাদনা করেছিলেন, সবুজপত্র। এই সবুজপত্র পত্রিকার মাধ্যমে তিনি কি করেছেন? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেছেন। তার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কত সালে প্রকাশিত হয়? এইটাই বিসিএস এ 2বার আসছে, সেম ঘুরিয়ে ঘুরিয়ে। বইটা রচনা করা হয় 1743 সালে, প্রকাশ করা হয় 1743 সালে, আর রচনা করা হয় 1734 সালে, আর প্রকাশ করা হয় 1743 সালে। প্রকাশ, লিখিত। লিখছেন কোথায় বসে? বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈরে। কোন ভাষায় লিখছেন? পর্তুগিজ ভাষায় লিখছেন। পর্তুগিজ ভাষার হরফকে কি বলে? রোমান হরফ। যিনি লিখছেন তার নাম হচ্ছে ম্যানুয়াল দা আসুনসাও। এটা বিসিএস এর 3টা প্রশ্ন আসছে পরপর, ঘুরিয়ে ঘুরিয়ে, লাস্ট বিসিএস এ আসছে। আসুনসাও, আসুনসাও, ম্যানুয়াল দা আসুনসাও। বইয়ের নাম হচ্ছে ভোকাবুলারিও। এম, ইডিওমা, বেঙ্গালাই পর্তুগিজ। পর্তুগিজ। এই বইটা হচ্ছে বিসিএস আসার পরে এখানে প্রশ্নটা আসছে। বিসিএস আসছিল তখন কোন হরফে লেখা? রোমান হরফে। এই লাস্ট বিসিএস আসছে কত সালে প্রকাশিত হয়? 43। এরপরে আসছে কত বছর সময় নিয়ে লিখছেন? 9 থেকে 10 বছর সময়। তাতা শব্দের অর্থ হচ্ছে পিতৃব্য, এখানে হচ্ছে পিতা, মূলত চাচা, কিন্তু পিতা অর্থ ব্যবহৃত হয়। কাঁধ থেকে কোটি পর্যন্ত এক কথায় বলা হয় আগধর। নিচের কোনটি ষড়ভক্তি বা বিপ্রকর্ষ এর উদাহরণ? ষড়ভক্তি বা বিপ্রকর্ষের মূল নাম হচ্ছে মধ্য ষড়াগম। শব্দের মাঝে কোনো স্বরধ্বনি আসলে তাকে আমরা বলি মধ্য ষড়াগম। শুক্রবার থেকে শুক্রবার, এই যে একটা অতিরিক্ত উ আসছে, এই অতিরিক্ত উটাই হচ্ছে স্বরধ্বনি। ব্যঞ্জন কি আসলো সেটা দেখার দরকার নেই। অতিরিক্ত স্বরধ্বনি মাঝখানে আসলে মধ্য ষড়াগম, আদিতে আসলে আদি ষড়াগম, শেষে আসলে অন্ত ষড়াগম। আদিতে
আসলে আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ বা স্বরভক্তি। নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? এটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ গ্রন্থের মধ্যে এই বঙ্গ কথাটির কথা উল্লেখ পাই। ঋগ্বেদ, আমরা জানি চর্যাপদ এটা একটা প্রাচীন যুগের বই, কিন্তু এখানে বঙ্গ শব্দের উল্লেখ নেই। মহাভারত এটাতেও বঙ্গ শব্দটার উল্লেখ নেই। বঙ্গ শব্দটার উল্লেখ আছে ঋগ্বেদ গ্রন্থের মধ্যে। 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান হচ্ছে আমরা ভুলবো না ভুলবো না ভুলবো না। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিকে নিয়ে লেখা এটা প্রথম গান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 2023 সাল ভিত্তিক বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের বাংলা অংশের প্রশ্ন সলিউশন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট www.বিদ্যাবাড়ি.com এ যোগাযোগ করতে পারেন, অথবা fb.com বিদ্যাবাড়ি থেকে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে নিত্য নতুন তথ্য উপাত্ত পাওয়ার জন্য, অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন youtube.com বিদ্যাবাড়ি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।